এয়ার ট্রানজিট এয়ারলাইন্স ফ্লাইট 236 টরন্টো থেকে লিসবন যাচ্ছিল। সময়টি ছিল মধ্যরাত এবং বিমানটি আটলান্টিক মহাসাগরের মাঝখানে 39,000 ফুট উচ্চতায় ভ্রমণ করছিল। ফ্লাইটটি ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক এবং এতে অস্বাভাবিক কিছুই ছিল না, কিন্তু বিমানে এমন কিছু হয়েছিল যা কিছু সময়ের মধ্যে পুরো পরিস্থিতি পাল্টে দিতে চলেছে। বন্ধুরা, 39,000 ফুট উচ্চতায় আটলান্টিক মহাসাগরের উপর থেকে ভূমি দেখা যায় না। সেখানে ক্যাপ্টেন হঠাৎই জানতে পারলেন যে বিমানের জ্বালানি শেষ হতে চলেছে। উভয় পাইলটের কাছে এটি একটি ভীতিকর পরিস্থিতি ছিল, কারণ আটলান্টিক মহাসাগরের উপরে গিয়ে জ্বালানি ফুরিয়ে যাওয়ার অর্থ কেবলই মৃত্যু। বন্ধুরা, আজকের এই এপিসোডে আপনারা এমন এক ঘটনার সম্মুখীন হতে চলেছেন যা দেখলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। বন্ধুরা, শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ঘটনাটি ঘটেছিল 23 অগাস্ট 2001 সালে। এয়ার ট্রানজিট ফ্লাইট 236 টরন্টো থেকে লিসবন যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। এটি 7 ঘন্টার একটি লম্বা যাত্রা হতে যাচ্ছিল এবং সেই জন্য এই বিমানের মধ্যে 38 মেট্রিক টন জ্বালানি রাখা হয়েছিল এবং সব প্রস্তুতির পরেই বোর্ডিং প্রক্রিয়া শুরু হয়েছিল। সময়টি ছিল রাত 9:30। ফ্লাইট 236-এর 2 জন পাইলট, 13 জন ক্রু মেম্বার এবং 293 জন যাত্রী নিয়ে মোট 308 জন ছিলেন। ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন 48 বছর বয়সী রবার্ট ফিশে, যার 16,000 ঘন্টার ফ্লাইট ওড়ানোর অভিজ্ঞতা ছিল। ফার্স্ট অফিসার ছিলেন 28 বছর বয়সী ডার্ক ডিজেগার এবং তার 5,000 ঘন্টার ফ্লাইট ওড়ানোর অভিজ্ঞতা ছিল, যার মধ্যে তিনি 400 ঘন্টা এই ফ্লাইট 236-এই কাটিয়েছেন। সমস্ত ফ্লাইট চেক আপ করার পর পাইলটরা বিমানটিকে রানওয়েতে নিয়ে যায় এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতি নিয়ে প্লেনটিকে টেক অফ করে দেয়। কিছুক্ষণ পর প্লেনটি আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে লিসবনের দিকে এগিয়ে যাচ্ছিল এবং দেখতে দেখতে প্লেনটি প্রায় 39,000 ফুট উচ্চতা দিয়ে উড়ে যাচ্ছিল। সাধারণত এত লম্বা যাত্রা করার সময় পাইলটদের খুব একটা কাজ করতে হয় না, কারণ প্লেনের বেশিরভাগ কাজটাই অটো পাইলট সিস্টেম দ্বারা পরিচালিত হয়। এমত অবস্থায় পাইলটদের শুধুমাত্র কাজ হলো পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং সময়ে সময়ে তাদের অবস্থান নিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে আপডেট দেওয়া। ফ্লাইট 236 টেক অফ করার পর 4 ঘন্টা কেটে গেছে। এখনও পর্যন্ত সব কিছুই স্বাভাবিক চলছিল এবং রাত হয়ে যাবার কারণে কেবিনের বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে পড়েছিল। বিমানটি ঠিক আটলান্টিক মহাসাগরের উপর দিয়েই উড়ে যাচ্ছিল এবং ঠিক এই মুহূর্তে বিমানের মধ্যে একটা সমস্যা দেখা দেয়। কানাডিয়ান সময় অনুযায়ী রাত 1টা। এই সময় বিমানের 2 নম্বর ইঞ্জিন মানে ডান দিকের ইঞ্জিনে পাইলটরা একটি অস্বাভাবিক রিডিং দেখতে পান। ইঞ্জিনে তেলের চাপ খুব বেশি হচ্ছিল, তেলের পরিমাণ কম ছিল এবং ইঞ্জিনে তেলের তাপমাত্রাও কম হওয়ার ইঙ্গিত দিচ্ছিল। এই ধরনের সংকেত পাইলটরা এই প্রথম দেখতে পেলেন। তিনি অবিলম্বে ফ্লাইট ম্যানুয়াল খুললেন এবং এই সমস্যার সমাধান খুঁজে বের করতে শুরু করলেন। সাধারণত বিমান যখন উড়ে যায় তখন সময়ের সাথে সাথে তেলের তাপমাত্রাও বৃদ্ধি পেতে থাকে, আর সেটাই স্বাভাবিক। কিন্তু পাইলটরা এখানে তার উল্টোটা দেখতে পাচ্ছিলেন, মানে সময়ের সাথে সাথে তেলের তাপমাত্রা কমে যাচ্ছিল, যেটা কোনোভাবেই স্বাভাবিক ছিল না এবং তারা অনেক খোঁজাখুঁজির পরেও ম্যানুয়ালে এমন ত্রুটির সমাধান খুঁজে পাননি। পাইলটরা দেরি না করে তড়িঘড়ি করে ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন এবং এই অবস্থা সম্পর্কে তাদের জানান, কিন্তু দুর্ভাগ্যবশত এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকেও তাদের কোনো সাহায্য করতে পারল না। তবে বিমানের ডান ইঞ্জিনে তেলের ত্রুটিপূর্ণ ইঙ্গিত দেখা দিলেও বিমানে কিন্তু কোনো সমস্যা দেখা দিচ্ছিল না, মানে বিমানটি যেমনই উড়ছিল ঠিক তেমনই উড়ে যাচ্ছিল। আর এমত অবস্থায় পাইলটরা এটা ভেবে শান্ত হয়ে যান যে তাহলে প্লেনের কোনো সেন্সার ভুল রিডিং দিচ্ছে। কিন্তু আরও 30 মিনিট যাওয়ার পর ক্যাপ্টেন আবার একটি সিগন্যাল দেখতে পেলেন। এবারে কিন্তু এই সিগন্যাল কোনো তেলের সঙ্গে সম্পর্কিত নয়, বরং এটা ছিল জ্বালানির সঙ্গে সম্পর্কিত। সাধারণত এই ধরনের প্লেনে জ্বালানি ইঞ্জিনে সমানভাবে ভরা হয় এবং পাইলটরা লক্ষ্য করেন যে ফ্লাইট 236-এ বাম দিকের তুলনায় ডান দিকের ইঞ্জিনে জ্বালানির পরিমাণ কম ছিল। তবে এখানে বলে রাখা ভালো যে এই সমস্যাটিও কিন্তু কোনো গুরুতর সমস্যা নয়। সময়ের সাথে সাথে এই সমস্যাটিকেও সমাধান করে ফেলা যেতে পারে। আর এই সমস্যাটি সমাধানের জন্য ক্যাপ্টেন ক্রস ভালভ শিফটটি খুলে দেন এবং সাথে সাথেই জ্বালানি বাম দিক থেকে ডান দিকে যেতে শুরু করে এবং কয়েক মিনিটের মধ্যেই দুটো পাখার মধ্যে জ্বালানি সমান সমান হয়ে যায় এবং এর ঠিক 10 মিনিট পর ক্যাপ্টেন আবার কম জ্বালানির সিগন্যাল দেখতে পান। এটি এমন একটি সমস্যা ছিল যেটির মুখোমুখি কোনো পাইলটই হতে চাইবেন না, তাও আবার প্যাসেঞ্জার ভর্তি বিমানে এবং সমুদ্রের মাঝপথে।
পাইলট লক্ষ্য করলেন যে ডান দিকের জ্বালানি ভর্তি করার পরেও কিছুক্ষণের মধ্যে আবার জ্বালানির পরিমাণ কমে গেছে। এবং এবার সমস্যা হলো এটাই যে দুটো পাখার জ্বালানি একত্রিত করার পরও প্লেনে এতটা জ্বালানি ছিল না যে পরিমাণ জ্বালানির সাহায্যে প্লেনটি লিপসনে গিয়ে পৌঁছতে পারবে। এবার ব্যাপারটি ভয়ানক গুরুতর হয়ে গেল, কারণ প্লেনটি আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল এবং যার কারণে প্লেনটিকে পেছনে ডাইভার্ট করার কোনো বিকল্প ছিল না। এবং বাস্তবে তাদের কাছে একটি মাত্র বিকল্প ছিল, আর সেটা হলো এজর্স আইল্যান্ড। এই আইল্যান্ডে কায়সেরি নামে একটি বিমানবন্দর ছিল। ক্যাপ্টেন দেরি না করে তাড়াতাড়ি সান্টান এরিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন এবং তিনি জানান যে জ্বালানি সংকটের কারণে তিনি এই বিমানবন্দরে ল্যান্ড করতে চলেছেন। কিন্তু এখনও পর্যন্ত পাইলট এ বিষয়ে নিশ্চিত নন যে এখনও পর্যন্ত প্লেনে যতটা জ্বালানি আছে সেই জ্বালানির মাধ্যমে তিনি এয়ারপোর্ট পৌঁছতে পারবেন নাকি সমুদ্রের মাঝেই তাকে ল্যান্ড করতে হবে। এই সময় বিমানে 7 টন জ্বালানি অবশিষ্ট ছিল। এটি শুনতে হয়তো আপনার অনেকটা মনে হতে পারে, কিন্তু বাস্তবে একটি প্লেনের কাছে এই জ্বালানি কিছুই নয়, কারণ এটি ফ্লাইট 236 এর মোট জ্বালানির মাত্র 6% ছিল এবং সেটিও খুবই দ্রুত পরিমাণে হ্রাস পাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো কেন এত তাড়াতাড়ি জ্বালানি ফুরিয়ে যাচ্ছে। তাই ক্যাপ্টেনের মাথায় একটি প্রশ্ন আসে যে এই সময়েও কি প্লেনের সেন্সার ভুল সিগন্যাল দিচ্ছে নাকি আসলেই জ্বালানি দ্রুত গতিতে হ্রাস পাচ্ছে। এমতাবস্থায় একটি কারণেই জ্বালানি দ্রুত হ্রাস পেতে পারে, সেটি হলো প্লেনের কোথাও লিক হয়ে জ্বালানি পড়ে যাচ্ছে। এ বিষয়ে ক্যাপ্টেন নিশ্চিত হওয়ার জন্য ফ্লাইটের ক্রু মেম্বারদের প্লেনের পেছনের দিকে লক্ষ্য করতে বললেন। যদি জ্বালানি লিক হয়ে সেখান থেকে পড়ে যায় তাহলে অবশ্যই সেখান থেকে কিছু বোঝা যাবে, কিন্তু অন্ধকার হওয়ার কারণে ক্রু মেম্বাররা তেমন কিছুই দেখতে পেল না। এখন এমন অবস্থায় প্লেনটি দাঁড়িয়ে গিয়েছিল যে প্রতি 5 মিনিট অন্তর প্লেনের 1 টন জ্বালানি শেষ হয়ে যাচ্ছিল। আর এটা থেকেই ক্যাপ্টেন স্পষ্ট হয়ে গেলেন যে প্লেনের জ্বালানি কোথাও না কোথাও দিয়ে লিক হয়ে পড়ে যাচ্ছে। আর হিসাব করে তিনি দেখতে পেলেন যে তার কাছে আর মাত্র 25 মিনিটের মতো জ্বালানি অবশিষ্ট পড়েছিল, যার কারণে তিনি হিসাব করে দেখলেন যে প্লেনটিকে নিয়ে তিনি বিমানবন্দর অবধি পৌঁছতে পারবেন না। এ সময় ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার সবসময় এটিসিআর এর সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন এবং এটিসিআর এর তরফ থেকে বলা হয় যে প্লেনটিকে 39,000 ফুট উচ্চতা থেকে 20,000 ফুট উচ্চতায় নিয়ে আসার জন্য, যাতে প্লেনের জ্বালানি লিকেজ সম্পর্কে অবগত হওয়া যায়। কিন্তু ক্যাপ্টেন সেটা করতে রাজি হননি, কারণ ক্যাপ্টেন বুঝতে পেরেছিলেন যে যদি জ্বালানির লিকেজ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় তারপরেও প্লেনটিকে আর দ্বিতীয়বার 39,000 ফুট উচ্চতায় নিয়ে যেতে পারবেন না। আর এখনও ক্যাপ্টেনের কাছে 39,000 ফুট উচ্চতা দিয়ে গ্লাইডিং করার অপরচুনিটি রয়েছে, আর তিনি সেই অপরচুনিটিকে হাতছাড়া করতে চান না। আর এই সব কিছুর মধ্যে যখন বিমানের ডান ইঞ্জিনে আগুন লেগে গেল তখন এ বিষয় নিশ্চিত হয়ে গেল যে প্লেনের জ্বালানিতে লিকেজ ছিল এবং ঘটনাটি ঘটার সাথে সাথেই বিমানের যাত্রীদের মধ্যে হইচই পড়া শুরু হয়ে গেল। বিমানের মধ্যে একটি বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হলো এবং বিমানের যাত্রীরা ভয়ে ত্রস্ত হয়ে গেল। বিমানে এখন 4.5 টন জ্বালানি এবং একটি ইঞ্জিন ভালো ছিল। এই একটি ইঞ্জিনের মাধ্যমে বিমানটিকে ক্রুজ করা সম্ভব ছিল না এবং ধীরে ধীরে প্লেনের উচ্চতা কমতে থাকে। অন্যদিকে বিমানবন্দরে আগে থেকেই জরুরি অবস্থার ব্যবস্থা করে রাখা হয়েছিল। এমার্জেন্সি কর্মীরা সব ধরনের ব্যবস্থা নিয়ে প্রস্তুত ছিল, যেখানে তখনও বিমানটি কায়সেরি বিমানবন্দর থেকে 240 কিলোমিটার দূরে ছিল। বিমানে এখন আর 600 কেজি জ্বালানি অবশিষ্ট ছিল, আর এরই মধ্যে যেটা ঘটার আশঙ্কা ছিল ঠিক সেটাই ঘটে যায়। বিমানের বাম ইঞ্জিনেও আগুন লেগে যায়, আর এখন বিমানটি কোনো ইঞ্জিন ছাড়াই আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে গ্লাইড করে যাচ্ছিল। আর এখানে একটা কথা না বললেই নয় যে পাইলটের 20,000 ফুট উচ্চতায় না নিয়ে আসার সিদ্ধান্ত একদম সত্য প্রমাণিত হয়। দুটো ইঞ্জিনই বন্ধ থাকার কারণে বিমানের ভেতর অন্ধকারে ছেয়ে যায়, কারণ বিমানের ইঞ্জিন বন্ধ থাকার কারণে বিমানের বৈদ্যুতিক সিস্টেমও কাজ করা বন্ধ করে দেয়। সৌভাগ্যবশত বিমানের অটোমেটিক টারবাইন বেরিয়ে আসে, যার মাধ্যমে শুধুমাত্র ককপিটের যন্ত্রপাতিগুলোই অন ছিল। এইভাবে প্লেনটি গ্লাইড করতে করতে এতটা দূরত্ব অতিক্রম করে ফেলেছিল, যার ফলে বিমানবন্দরটি প্লেন থেকে আর 120 মিটার দূরে ছিল। বিমানটি 30,000 ফুট উচ্চতায় নেমে এসেছিল এবং ক্যাপ্টেনকে শুধুমাত্র গ্লাইডিং করেই এই দূরত্ব অতিক্রম করতে হবে এবং যাত্রীরা অন্ধকার ও নীরবতায় ছেয়ে গিয়েছিল। আর এই নীরবতা শুধু একটি ইঙ্গিত দিচ্ছিল, যেটা ছিল ভয়ঙ্কর মৃত্যুর একটি নীরবতা। আর এটা ভেবে যাত্রীরা ত্রস্ত হয়ে যায় যে যদি বিমানটি বিমানবন্দরে গিয়ে না পৌঁছতে পারে তাহলে বিমানটি আটলান্টিক মহাসাগরে ক্র্যাশ করবে। আর এই কারণে বিমানের ক্রু মেম্বাররা বিমানের যাত্রীদের জলে নামানোর প্রস্তুতি দিচ্ছিলেন, কারণ জলে অবতরণ করা সব দিক থেকে বিপজ্জনক ছিল, কারণ যাত্রীরা আঘাত থেকে বেঁচে গেলেও তাদের জলে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আটলান্টিক মহাসাগরের জল এতটাই ঠান্ডা যে জলে ডুবে থাকলে হাইপোথার্মিয়ার শিকার অবশ্যই হবে,
জাহাজের উচ্চতা মিনিটে 2000 ফিট কমে যাচ্ছিল, অর্থাৎ পরবর্তী 15 মিনিটের মধ্যে বিমানটি হয় বিমানবন্দরে কিংবা সমুদ্রের জলে ল্যান্ড করবে। বিমানের দূরত্ব যখন এয়ারপোর্ট থেকে মাত্র 15 কিলোমিটার, তখন বিমানের উচ্চতা ছিল 13,000 ফিট এবং সাধারণত এই দূরত্বে প্লেনের উচ্চতা রাখতে হয় মাত্র 3000 ফুট। এখন যদি পাইলট নোজ ড্রাইভ করে তার উচ্চতা কমিয়ে দেয়, তাহলে বিমানের গতি খুব দ্রুত হবে এবং এই অবস্থায় ক্র্যাশ ল্যান্ডিং হওয়ার সম্ভাবনাও বেশি হয়ে যাবে। তাই পাইলট প্লেনটিকে একইভাবে 360 ডিগ্রি ঘুরিয়েছে। যখন এই রাউন্ডটি শেষ হয়েছিল, তখন বিমানবন্দর থেকে দূরত্ব একই ছিল এবং উচ্চতা নেমে গিয়েছিল 5000 ফুটে, কিন্তু এর উচ্চতা এতটাও বেশি ছিল না যে দ্বিতীয়বার প্লেনটিকে 360 ডিগ্রি ঘুরিয়ে আনা সম্ভব। এর জন্য পাইলট রানওয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এস টাইপের রান করেন এবং এই এস রান করার জন্য বিমানবন্দর থেকে বিমানের দূরত্ব অনেকটা বেড়ে যায়, ফলে পাইলটরা উচ্চতা কমানোর জন্য পর্যাপ্ত সময় পেয়ে গিয়েছিল। কোনো প্লেন স্বাভাবিক অবস্থায় অবতরণের সময় প্লেনের স্ল্যাবগুলি খোলা থাকে, যা ড্র্যাপ তৈরি করে এবং ইঞ্জিনের থ্রাস্ট বাড়ায়, যার ফলে প্লেনের নাক উপরে উঠে যায়। কিন্তু ফ্লাইট 236-এ কোনো থ্রাস্ট ছিল না, যার কারণে এই অবতরণটি সাধারণ অবতরণ ছিল না। পাইলটের কাছে মাত্র একটি সুযোগ ছিল। অবশেষে বিমানটি রানওয়েতে বিকট আওয়াজের সঙ্গে ল্যান্ড করে এবং 12টি টায়ারের মধ্যে 8টি টায়ার ফেটে যায়। প্লেনটি থামাতে কিছুটা অসুবিধা হলেও শেষ পর্যন্ত স্কিডিং থেমে যায় এবং বিমানটি থামার সাথে সাথে ল্যান্ডিং গিয়ারে আগুন লেগে যায়। আর এটা আমরা আগেই বলে দিয়েছি যে এমার্জেন্সি টিম এই ধরনের পরিস্থিতি হ্যান্ডেল করার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। আর এটাই ছিল ফ্লাইট 236-এর প্রথম এবং শেষ যাত্রীবাহী বিমান, যা ইঞ্জিন ছাড়াই দীর্ঘ পথ অতিক্রম করে রেকর্ড ধরে রেখেছে। ডান ইঞ্জিনের জ্বালানি ফুটো হওয়ার প্রসঙ্গে যখন তদন্ত করা হয়, তখন দেখা যায় যে টরন্টোতে টেক অফের আগে যখন প্লেনটিকে সার্ভিস করা হচ্ছিল, তখন রক্ষণাবেক্ষণের কর্মীরা ইঞ্জিনের একটি অংশ পরিবর্তন করেছিলেন, কিন্তু এই অংশটি অন্য বিমানের ছিল, যার কারণে এটাতে লুজ ফিটিংয়ের কারণে এটাতে কম্প সৃষ্টি হয়, যার কারণে কাছাকাছি থাকা জ্বালানি ব্লাইন্ডকে ব্লাস্ট করে দিয়েছিল। এর ঠিক 1 বছর পর ক্যাপ্টেন পিসে এবং ফার্স্ট অফিসার ডার্ক ডিজেগার এয়ারবাস A330-কে ডেড স্ট্রিটে ল্যান্ডিং করার জন্য সুপিরিয়র এয়ারম্যান হিসেবে ঘোষিত করা হয়। বন্ধুরা, এই ছিল ফ্লাইট 236-এর ঘটনা, যেটা শোনার পর আশা করি আপনারা অবাক হয়ে গেছেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ।